গোটা দুনিয়ায় বিভিন্ন রকমের অপরাধ ঘটে চলে প্রতি মুহূর্তে। অপরাধীদের মানসিকতাও হয় বিভিন্ন রকম। আজ যে ঘটনার কথা আপনাদের বলবো, সেখানে অপরাধ সংগঠিত হয়েছিল দল বেঁধে। ঠান্ডা মাথায় সাধারণ মানুষকে ঠকানোর উপায় খুঁজে বের করেছিল একদল অপরাধী। কিন্তু একজন নিজের সততার কারণে সেই দুর্নীতির ফাঁদে পা দেয়নি, বরং তাকে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। আসুন দেখে নিই আজকের সেই নতুন অপরাধের ঘটনা। স্যার, একটা মিসিং কেস এসেছে। ইয়াং ছেলে, কোথাও নাকি ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ব্যাপারটা কিন্তু অতটা নর্মাল বিষয় নয় স্যার। বয়স্ক বাবা মা এসেছেন, তারা নাকি খুব কান্নাকাটি করছে। একমাত্র ছেলে অফিসের থেকে নাকি বেরিয়েছিল, তারপর নাকি বাড়ি আসেননি, আর ফোনেও নাকি পাওয়া যাচ্ছে না। সে কি অফিস থেকে ফেরার পথে নিখোঁজ? হ্যাঁ স্যার, ওনারা বাইরে দাঁড়িয়ে আছে। ডাকবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ডাকো ওদের, ডাকো। আসুন, আপনারা আসুন। স্যার, স্যার, আমার ছেলেটাকে খুঁজে দিন স্যার। কাল থেকে ওর কোনো খবর পাচ্ছি না। ও আমার একমাত্র ছেলে স্যার। আপনারা শান্ত হন, শান্ত হন। বসুন বসুন, আপনারা বসুন, আপনাদের সব কথা শুনবো। বসুন, শান্ত হন। কি নাম আপনাদের ছেলে? ওর নাম তনয় বাগচি। ও চাপাডালির কাছে একটা খুব বড় অফিসে চাকরি করতো। ও ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো ছিল। কাল অফিস থেকে বেরিয়েছিল, বাড়িও ফিরছিল, কিন্তু স্যার আর বাড়ি ফেরেনি। আর ফোনে ওকে পাচ্ছি না স্যার। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে খোঁজ খবর করেছেন? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। ও যেখানে যেখানে থাকা সম্ভব আমরা সব জায়গায় দেখেছি। আপনি তনয়ের কে হন? ও আমার শালার ছেলে, মানে তনয়ের মামাতো ভাই। কাল প্রায় মাঝরাত অবধি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম তনয়ের কোনো খবর পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, তখন আমি ওকে খবর দিই, মানে গৌরবকে। সকাল থেকে ও চারিদিকে খোঁজ খবর নিয়েছে, কিন্তু তনয়ের কোনো খবর পায়নি। কাল অফিস থেকে বেরিয়ে ফোনে কথা হয়েছিল, আমি ওকে ফোন করেছিলাম। আমি জানতাম ওর রাত 9টায় অফিস ছুটি হয়। তখন বলল, অফিস পলিটিক্স ভাই, শুধুমাত্র কাজ করলেই চলে না, এসব হ্যান্ডেল করতে হয় রে। তাজা বলেছিস। মা ফোন করছে। হ্যালো, হ্যাঁ মা বলো। আরে না, এই তো জাস্ট অফিস থেকে বেরোলাম। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছি। না এখনই বাস ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এখনই আসছি। ঠিক আছে, চিন্তা করো না। হ্যাঁ, এই আর ওয়েট করো। হ্যাঁ, মা বাড়িতে বসে আছে, আর আমি না গেলে আবার খাবে না। ও হ্যাঁ হ্যাঁ, না যা সাবধানে যা। কাল দেখা হচ্ছে তো? হ্যাঁ চল, টাটা। টাটা। এই আদি কে, যার সাথে দাঁড়িয়ে গল্প করছিল বললেন? ওর অফিসের কলিগ, ওরা খুব ভালো বন্ধু ছিল। প্রায় বছর 4 আগে তনয় এই অফিসে জয়েন করে, তখন থেকেই ওদের আলাপ। তারপর মানে ফোন রাখার পর কি হলো? তারপর ওর বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে আমি ওকে আবার ফোন করলাম, কিন্তু ওর মোবাইলে সুইচ অফ বলল। আমি ভেবেছিলাম ফোনে চার্জ নেই, তাই হয়তো ফোন বন্ধ হয়ে গেছে, হয়তো রাস্তায় জ্যাম ট্যামে ফেসে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। কিন্তু মাঝরাত হয়ে গেল, তখনও যখন ও ফিরছে না, ফোনও বন্ধ, তখন আমি গৌরবকে ফোন করলাম। আর আপনি ফোন পেয়ে কি করলেন? আমিও আগে তনয়কে ফোনে ট্রাই করলাম, কিন্তু সেই একই ফোন সুইচ অফ। তারপর আমি ওর কয়েকটা বন্ধু, মানে যাদেরকে আমি চিনি আর কি, ও ছোটোবেলা থেকে পাড়া স্কুলে যাদের সঙ্গে পড়েছে, ওদেরকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, কিন্তু ওরা বললো কেউ জানে না। তারপর আজ সকালে আমি ওর অফিসে ফোন করি খোঁজ নেওয়ার জন্য, ওরাও বললো জানে না, কাল রাতে শিফট শেষ হওয়ার পরে যে যার টাইমে বেরিয়ে গেছে, এটাই বললো। ওই আদির সঙ্গে যোগাযোগ করেনি? হ্যাঁ করেছিলাম, আমি অফিস থেকে ওর নাম্বারটা জোগাড় করে ওকে ফোন করেছিলাম,
ও শোনা মাত্রই বেশ অবাক হয়েছিল। ও নাকি খোঁজখবর নিয়েছিল ফোন করে, কিন্তু কোথাও কোনো ট্রেস আমরা না পেয়ে বাধ্য হয়ে থানায় এসেছে। স্যার, তনয় আমাদের একমাত্র ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছিল, বাইরে থেকে অনেক চাকরির অফার পেয়েছিল, কিন্তু ও যায়নি শুধু আমাদের কথা ভেবে। ওই ছেলের যদি কিছু হয়ে যায় আমরা কি করে বাঁচবো স্যার? স্যার, আপনারা তো সব পারেন স্যার, আমার ছেলেটাকে খুঁজে এনে দিন স্যার। ও যে আমার একমাত্র সন্তান, ওকে ছাড়া আমরা বাঁচবো কি করে স্যার? শুনুন, আপনারা টেনশন করবেন না, আমরা তনয় মোবাইল নম্বর ট্র্যাক করার চেষ্টা করছি, তারপরে আর যা যা করার আমরা সব করব, ঠিক আছে? আপনারা আপাতত বাড়ি যান, আর হ্যাঁ, যাওয়ার আগে তনয়ের ছবি আর ডিটেলসটা একটু দিয়ে যাবেন। রেণুকা, তুমি ওনাদের থেকে তনয়ের ছবিটা আর ডিটেলসটা একটু নিয়ে নাও, আর তনয়ের মোবাইল লোকেশনটা একটু ট্র্যাক করার ব্যবস্থা করো তো। ওকে স্যার। যান ওনার সাথে যান। আসুন। আপনারা এখানে কি ব্যাপার? হ্যাঁ, আপনার অফিসের একজন কর্মচারী, নাম তনয় বাগচি, গত 26 তারিখ রাত থেকে নিখোঁজ। এই অফিস থেকেই বেরিয়েছিল বাড়ি যাবে বলে, কিন্তু তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা আমিও শুনলাম, ভেরি স্যাড। তনয় খুব ব্রিলিয়েন্ট আর ট্যালেন্টেড ছেলে ছিল, ও তো আমাদের অফিসের মেন সার্ভিস ইঞ্জিনিয়ারও ছিল। আপনারা ওর ব্যাপারে খোঁজ নিতে এসেছেন? সরি অফিসার, আমরা কিছুই বলতে পারবো না। কেন? তনয় এখানে কি কাজ করতো, এই অফিসে কি কাজ হয়, এগুলো তো বলতে পারবেন। ও শিওর শিওর, ওয়াই নট। আমরা বিভিন্ন ব্যাংকের যে সার্ভার হয় তার মেনটেনেন্স আর সিকিউরিটিটা দেখি। তনয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 4 বছর আগে আমাদের অফিসে জয়েন করেছিল। ও বেসিক্যালি সার্ভার সিকিউরিটিটা দেখতো। আচ্ছা, এমন ট্যালেন্টেড একটা ছেলে হঠাৎ হারিয়ে গেল, আপনারা কোনো স্টেপ নেবেন না? আমরা কি করতে পারি বলুন? তনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আর যখন বিষয়টা পুলিশ দেখছে ভরসা রাখতে পারি, নিশ্চয়ই ওর খোঁজ পাওয়া যাবে। ততদিন আমরা ওর জন্য ওয়েট করব। কি করব বলুন অফিসার, আমাদেরকেও তো খেটে খেতে হয়, না হলে অন্য কাউকে নিতে হবে। অফিসে কোনো গোলমাল, তনয়ের কোনো শত্রু, মানে আপনার কোনো সন্দেহ যে তনয়ের কেউ ক্ষতি করতে পারে বলে? দেখুন, কর্পোরেট সেক্টরে সবাই সবার শত্রু, সবার মধ্যেই রেষারেষি চলতেই থাকে। আর একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়ার পরে কে ক্রেডিট পাবে সেটা নিয়ে মনে মনে রাগারাগি, ম্যানেজারের কাছে এর ওর নামে চুকলিবাজি, এগুলো চলতেই থাকে। তবে আমার মনে হয় না এসব কারণের জন্য কেউ কারোর খুন বা কিডন্যাপ করতে পারে বলে। এগুলো আমি বিলিভ করতে পারি না। আমার কি মনে হয় অফিসার জানেন, ওর পার্সোনাল লাইফে না কিছু একটা ইস্যু চলছে। আপনি যদি ওর পার্সোনাল লাইফে একটু খোঁজ নেন, তাহলে এই রহস্যের সমাধানটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ আপনার মূল্যবান পরামর্শের জন্য। তনয়ের কলিগ আদি, আমরা ওর সাথে একবার কথা বলতে চাই। বাহ বাহ, আমি দেখছি আপনারা তো সব খোঁজখবর নিয়েই এসেছেন। তনার সঙ্গে আদির খুব ভালো সম্পর্ক ছিল অফিসে। এখন তো টি ব্রেক চলছে, নিচে গেছে বোধহয় আদি, ওখানেই পেয়ে যাবেন। ওকে, চলো রেণু। আপনাদের মধ্যে আদিদেব কে আছেন? আমি। কি ব্যাপার বলুন? একটু এদিকে আসুন তো। কি ব্যাপার স্যার? না, বিশেষ কিছু না। আপনার কলিগ তনয়, ওর নিখোঁজের কেসে আমরা তদন্ত চালাচ্ছি। আচ্ছা, আপনি তো তনয়ের খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ তনয় যেদিন লাস্ট এই অফিস থেকে বেরোলো, আপনি ওর সাথে ছিলেন বোধ হয়। হ্যাঁ, এই তো এই দোকানে, অফিস থেকে বেরিয়ে আমরা এই দোকানে একসঙ্গে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। তো মায়ের ফোন এলো, তাড়াহুড়ো করে চলে গেল। কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? কোনো অন্যমনস্কতা বা কোনো টেনশন? না স্যার, অন্যান্য দিনের মতোই আমরা অফিস থেকে বেরিয়ে একসঙ্গে গল্প করতে করতে চা খেয়েছিলাম, তারপর যে যা বাড়ি। আর তখন তো জানতাম না স্যার এরকম একটা ঘটনা ঘটবে। তনয় বন্ধু হিসাবে কোনোদিন ওর পার্সোনাল লাইফের কোনো ব্যাপার আপনার সঙ্গে ডিসকাস করেছিল? না স্যার, হ্যাঁ তবে দু একবার ইয়ার্কি মেরেছিলাম, বিয়ে কবে করবে, গার্লফ্রেন্ড আছে কিনা এই নিয়ে। দেখলাম ও ঠাট্টা ইয়ার্কি পছন্দ করছে না বলে আমি আর কখনো পার্সোনাল লাইফ নিয়ে কৌতূহল দেখাইনি। আর অফিসে কোনো গোলমাল বা তনয়ের সাথে কারোর কোনো শত্রুতা?
না এবার দেখুন স্যার, অফিসে তো কাজ নিয়ে খিটিমিটি লেগেই থাকে, আর তাকে তো আর শত্রুতা বলা যায় না। আর এমন কোনো শত্রু এই অফিসে কে থাকবে যেরকম কোনো ক্ষতি করবে? ঠিক আছে, আমরা খোঁজ চালাচ্ছি। আপনারা কেউ যদি কোনো খোঁজ পান আমাদের দয়া করে জানাবেন। নিশ্চয়ই জানাবো স্যার। চলো রেণুকা। থ্যাংক ইউ। স্যার, তনয়ের মোবাইলের লাস্ট লোকেশন দেখাচ্ছে চাপাডালি বাস স্ট্যান্ডের আশেপাশে। তারপর থেকে কিন্তু লোকেশনটা ট্রেস করা যায়নি স্যার। তাহলে কোনোভাবে ওকে কি ওখান থেকে অপহরণ করা হয়েছিল? হতেই পারে, বাসে করেই হয়তো বাড়ি ফিরতো। বাড়ি ফেরার পথে কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত। কিন্তু রেণুকা, প্রবলেম হলো এখন চাই একটা ক্লু যেটা ধরে আমরা এগোতে পারবো। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। আমি তো হাসপাতাল, মর্গ, অ্যাক্সিডেন্ট রেকর্ড সমস্ত কিছুই চেক করলাম, কিন্তু কোনো দিক থেকেই কোনো কিছু পেলাম না স্যার। একটা ট্যালেন্টেড ইয়াং ছেলে, অথচ দেখো এমন কোনো বড়লোক বাড়ির ছেলেও নয় যে কেউ ওকে অপহরণ করবে। একটা জিনিস মনে হচ্ছে স্যার, কোনো সম্পর্ক ঘটিত কেস নয় তো? মানে যেরকম প্রেমে দাগা ঠাগাকে কিছু হয়েছিল। আত্মহত্যা বলছো? তাহলে তো ডেড বডি পাওয়া উচিত ছিল। হ্যালো, কে বলছেন? আপনারা তনয় নিখোঁজের কেসটা দেখছেন তো? হ্যাঁ, আপনি কে? সেটা পরে জানতে পারবেন। আমার কাছে কিন্তু তনয়ের ব্যাপারে ইনফরমেশন আছে। ইনফরমেশন? কি ইনফরমেশন? না, সেটা ফোনে বলা যাবে না, থানাতেও যেতে পারবো না, আপনাদের আসতে হবে। কোথায়? একটা পার্ক আছে, পালপাড়ার কাছে, একটু নিরিবিলি থাকে। সেখানে কিন্তু পুলিশের ইউনিফর্মে আসবেন না, সিভিল ড্রেসে আসবেন। আমি দেখা করব, সব বলবো। ভুলে যাবেন না, আপনি কিন্তু পুলিশের সাথে খেলছেন। হ্যাঁ, যদি এদিক ওদিক হয় না। আর পুলিশের থেকেও আমার ভয় অন্য জায়গায়, তাই একটু সাবধানে এগোতে চাইছি। আমার সঙ্গে দেখা করলে তনয়কে খুঁজে পেতে আপনাদের হেল্প হবে, এটুকু কথা দিতে পারি। বেশ, আমরা আসবো। কার ফোন? কি বলছিল? স্যার, মেল ভয়েস। আমার মনে হয় আপনি যে ক্লুটা এতদিন ধরে খুঁজছিলেন সেটা হয়তো আমরা পেয়ে যাব। তনয় মিসিংয়ের পিছনে ওরা আমাকে কিছু ইনফরমেশন দিতে চায়। তবে তবে চলে যাচ্ছেন নাকি? আপনি তনয়ের অফিস কালিগ না? হ্যাঁ, আমি আদিদেব দাস। আমি আপনাকে ফোন করেছিলাম। তনয়ের মিসিংয়ের ব্যাপারে আপনার কাছে কি ইনফরমেশন আছে বলুন। দাঁড়ান, বলবো বলেই তো এসেছি, সব বলবো। পুলিশকে নিয়ে এই খেলাটা একটু বেশি রিস্কি হয়ে গেল না আদি? সেদিন যখন আপনার কাছে সব জানতে চাইলাম সেদিন জানালেন না কেন? একটু অসুবিধা ছিল স্যার। আমার বিশ্বাস তনয় হারিয়ে যাওয়ার পেছনে আমাদের অফিসের কারো হাত আছে। হোয়াট? ইয়েস স্যার, যদিও পুরোটাই আমার ইনটিউশন, তবে স্যার কিছু ক্ষেত্রে আমার ইনটিউশন কিন্তু ভুল হয় না। ইনফ্যাক্ট আমার এটাও বিশ্বাস যে বা যারা তনয় হারিয়ে যাওয়ার পেছনে আছে সে বা তারা কিন্তু আমার পেছনে নজর রাখছে। তাই আমার এত স্যার লুকোনোর চেষ্টা। বুঝেছি, এবার বলুন আপনার ইনটিউশন কি বলছে? ঘটনাটা তনয় মিসিং হওয়ার 2 থেকে 3 দিন আগে। আমাদের অফিস বিভিন্ন ব্যাংকে সার্ভার সিকিউরিটি আর মেনটেন্যান্স করে থাকে, আর তনয় ওই সার্ভার সিকিউরিটি চেকিংয়ের ইঞ্জিনিয়ার ছিল। ভালো ছেলে স্বভাবে, কাজে কখনো ফাঁকি নেই, আর সেই জন্য কারোর সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য অফিসে ছিল না। কিন্তু সেদিন একটা ঘটনা ঘটেছিল স্যার। কি ঘটনা? ঘটনাটা তনয় মিসিংয়ের ঠিক 2 দিন আগে। একদিন বিকেলে ম্যানেজার তনয়কে ওনার নিজের কেবিনে ডেকে পাঠালেন, আর আমি সেই সময় কেবিনের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আচমকা শুনতে পেলাম, তুমি এরকম করতে পারো না তনয়, আই ওয়ার্ন ইউ। তুমি কোন সাহসে ক্লায়েন্টকে কল করেছিলে? হ্যাঁ, উইথাউট মাই পারমিশন? যা প্রবলেম হয়েছে এখান থেকেই সলভ করা যেত। এই কারণের জন্য জানো তুমি তোমার চাকরিটা চলে যেতে পারে। তোমার যেটুকু কাজ সেটা তুমি মন দিয়ে করো,
তোর বয়রে মাথা গলাতে যেও না কিন্তু। সরি স্যার, আমি কিন্তু প্রবলেমটা আপনাকে আগেও বলেছিলাম। আপনি বলেছিলেন যে আপনি প্রবলেমটা দেখবেন, কিন্তু যখন দেখলাম যে প্রবলেমটা সলভ হয়নি তখন একান্তই বাধ্য হয়ে আমাকে ক্লায়েন্টকে কলটা করতে হচ্ছে। লিসেন তো নয়, এই প্রবলেমটা সলভ করার দায়িত্ব তোমার নয়। তুমি তোমার কাজটা মন দিয়ে করো, আর আমার কাজটা কীভাবে কখন ভালো মতন করতে হয় সেটা আমি জানি। কোম্পানি শুধু শুধু আমাকে ম্যানেজার পোস্টে রেখে দেয়নি, তোমার চাকরিটা যাবেই। তুমি তোমার রেজিগনেশন লেটারটা কিন্তু রেডি রেখো। আবারও বলছি সরি স্যার, আমি তো নিজে থেকে রেজিগনেশন দেবই না, বরং আপনাকে যদি আমার চাকরি থেকে তাড়াতে হয় তাহলে আপনাকে আমার অফিস থেকে বার করে দিতে হবে, এবং তার প্রপারলি কারণ দেখ। এমনি থেকে তো আমি যাব না। তারপর কি হলো? আমি তনয়কে জিজ্ঞেস করেছিলাম ঝামেলাটা কী নিয়ে। ও আমাকে বলেনি, বলেছিল পরে বলবে, কিন্তু এইটুকু আমাকে বলেছিল যতক্ষণ না অফিস ওকে ছাড়িয়ে না দেয় ও নিজে থেকে অফিস ছাড়বে না। কিন্তু ম্যানেজারের সঙ্গে কী নিয়ে ঝামেলাটা হয়েছিল সেটা কিন্তু আমাকে স্পষ্ট করে বলেনি স্যার। আপনার সন্দেহটা তাহলে কি নিয়ে? ওই ম্যানেজারের সাথে ঝামেলার সাথে তনয়ের মিসিং এর কি কোনো সম্পর্ক আছে? আই ডোন্ট নো, কিন্তু যে কারণটা আমি আপনাকে বলেছিলাম তনয় মিসিংয়ের পেছনে অফিসে কোনো একটা যোগসূত্র আছে, সেই সূত্রটা গতকাল আমি রাত্রিবেলা পেয়েছি। কি কারণ? একটা কোড। কোড? আমাদের এখানে যে কাজ হয় সবটাই কোড দিয়ে, সার্ভারে কোনো সমস্যা ফিক্স করা বা নিয়মিত আপডেট করা সবটাই কোড দিয়েই হয়। আর সেই কোড তৈরি করতো তনয়। সেরকম একটা কোড আমি কালকে খুঁজে পেলাম আমার পার্সোনাল মেইলে, সেটা পাঠিয়েছিল আমাকে তনয়, তাও সেদিন যেদিনও মিসিং হয়। আর একটা অদ্ভুত ব্যাপার স্যার, তনয় যে আমাকে কোডটা পাঠিয়েছিল সেটা আমাকে ও নিজে থেকে বলেনি। আর আমি কোড ভাঙতে জানি না, তাই ওটা কি কোড কি ব্যাপার আমি কিছুই জানি না। কিন্তু আমার বিশ্বাস এই কোডের মধ্যে সব রহস্য লুকিয়ে আছে স্যার। সেই কোডটা এখন কোথায়? আপনার মেলে আছে? আপনি আমাকে এক্ষুনি ওটা পাঠান, আমি ওটা দেখতে চাই ওটার মধ্যে কি আছে। ওটা স্যার এই মুহূর্তে আমার কাছে নেই, আমি বাড়ি গিয়ে আপনাকে পাঠাচ্ছি। শুধু একটাই রিকোয়েস্ট স্যার, আমি যে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি সেটা বাইরে বেরোয় না যেন। বিশ্বাস রাখতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, ব্যাপারটা অদ্ভুত লাগছে না? এমন কি হতে পারে অফিসের কোনো শত্রুতার জন্য ছেলেটা পুরো নিখোঁজ হয়ে গেল? আজকের দিনে কোনো কিছুই আশ্চর্য নয় রেণুকা। যদি ধরেও নি স্যার যে অফিসে কোনো গন্ডগোল হয়েছে, মানে ওই ম্যানেজারের সাথে হয়তো তনয়ের কোনো ঝামেলা হয়েছিল, তাহলে তনয়ের মিসিং কেসের পেছনে মূল কারণ তো ওই ম্যানেজার, তাই না? তুমি ঠিক পথেই ভাবছো রেণুকা, তবে সমস্যাটা হলো হাতে কোনো শক্ত প্রমাণ না পেলে তুমি কিন্তু ম্যানেজারকে চার্জ করতে পারো না। আর এই আদি ছেলেটা ধরে নিলাম ও তনয়ের ভালোই চায়, কিন্তু ও যে সব সত্যি কথা বলছে সেটা কিন্তু পরখ করে দেখবার মতো ব্যাপার। স্যার, আদি বলে ছেলেটি তো বলেছিল একটা কোড পাঠাবে, কিন্তু এখনো তো কোনো কোড পাঠালো না। ধৈর্য ধরতে হবে রেণুকা, ধৈর্য ধরতে হবে। ধৈর্য চাই এসব কেসে। তবে একটা কথা ঠিক, তনয়ের মিসিংয়ের পেছনে যদি কোনো ক্লু লুকিয়ে থাকে সেটা আছে ওর অফিসেই। কিন্তু স্যার, আদি বলে ছেলেটাকে কিন্তু একদম আমার ভরসা হচ্ছে না। আমার মনে হয় তনয় মিসিংয়ের পিছনে ওর কিন্তু হাত আছে। ও আমাদের ভুল পথে চালানোর চেষ্টা করছে নিজেকে বাঁচাবে বলে। হতেই পারে। আমাদের এখন অপেক্ষা করতে হবে ও কি পাঠায় তার জন্য। জানি না ছেলেটার মাথার মধ্যে কি চলছে। রেণুকা, তুমি এই কেসটা তদন্ত আবার ওই তনয়ের অফিস থেকেই শুরু করো। সমস্ত রহস্যের সমাধান ওই অফিসেই লুকিয়ে আছে। ওকে স্যার। এই শহর থেকে একজন যুবক এইভাবে নিখোঁজ হয়ে গেল, অথচ আমরা তার কোনো ট্রেস করতে পারছিলাম না। সেই নিয়ে আমরা যখন রহস্যের গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সময় আদিদেব আমাদের কাছে আসে সামনে পথ দেখানোর জন্য আলো নিয়ে। আমরা আশাবাদী হচ্ছিলাম ওই বিশেষ কোডটার বিষয়টা নিয়ে, যেটা হয়তো তনয়কে খুঁজতে আমাদের হেল্প করত। কিন্তু ওই যে বিধি বাম বলে একটা কথা আছে না, আমরা যখন আদির থেকেও কোড পাচ্ছিলাম না, মনের মধ্যে সংশয় তৈরি হচ্ছিল আদিদেব তনয়ের হারিয়ে যাওয়ার পেছনে আছে কিনা। ঠিক তখনই ঘটলো একটা অদ্ভুত ঘটনা, যেটা আমাদের হিসেবের বাইরে ছিল। ও মাই গড স্যার, এটা তো আদিদেব।
তনয় সেই অফিস কলিগ। হ্যাঁ, তুই কি শর্ত? তোমার এই অবস্থা কি করে হলো শুনতে পাচ্ছো? আদি আমাকে মারতে চেয়েছিল স্যার। কে কে মেরে ফেলতে চেয়েছিল তোমায়? কে? তার নাম কি? জানি না স্যার, আমি তাকে চিনি না, দেখতেও পাইনি, কিন্তু আমি জানি, আমি সব তনয়ের ব্যাপারে জানি বলেই আমাকে মারতে চেয়েছিল। যারা তনয়কে সরিয়েছে তারাই হয়তো আমাকে। আপনি ছাড়বেন না স্যার, প্লিজ। আপনি কোডটা ডিকোড করবেন স্যার, তাহলে সবটা পাবেন। আদি, তোমার কোনো চিন্তা নেই, তোমার কিচ্ছু হবে না। তুমি কাউকে সন্দেহ করছো? কে সে? আমার আমার মনে হয়। বলো, কি মনে হয় বলো। আমার মনে হয় তনয়কে মেরেছে। হ্যাঁ, আদি, আদি বলো, আদি, আদি, আদি। স্যার, আর কিছু করার নেই, মনে হয় উনি বেঁচে নেই স্যার। এইভাবে কেসটার মোড় ঘুরে যাবে একদম ভাবিনি স্যার। আদির মৃত্যু কেসটাকে আরো ডিফিকাল্ট করে দিল। তাও যদি ও নামটা বলে যেতে পারতো। আমার মনে হয় স্যার, আদি মৃত্যুর আগে যে কোডের কথা বলছিল ওটাই আমাদের খুঁজে বের করতে হবে। ওর মধ্যেই রহস্যের ফাঁসটা আমরা বের করতে পারবো। ঠিকই বলেছ। আদির মৃত্যু না আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে দিয়ে গেল, এই তনয়ের মিসিং আর আদির মৃত্যু একই সুতোয় বাঁধা। একটা ধরে টান দিলে আর একটা বেরিয়ে আসবে। রাইট স্যার, আদি আসলে তনয়ের মিসিং এর পিছনে কে আছে সেটা চিনতে পেরে গেছিল। তাই হয়তো অপরাধীরা সেটা বুঝতে পেরে আদিকে সরিয়ে দিয়েছিল, তাই না? ও কজনকে সরাবে? আমাদের হাতে ওকে ধরা পড়তেই হবে। একটা জিনিস তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্যার, একই অফিসে পরপর দুটো আনন্যাচারাল কেস কিভাবে সম্ভব বলুন তো? এক্স্যাক্টলি, আমি এখন শিওর তনয়ের মিসিং আর আদির ডেথ এইসব রহস্যের মূল ওই অফিসেই লুকিয়ে আছে। রেণুকা, আমাদের অফিস থেকে আবার নতুন করে সবটা শুরু করতে হবে। ইয়েস স্যার। আপনার একটু অবাক লাগছে না কমলেশ বাবু? এই অফিসে পরপর দুটো এরকম আনন্যাচারাল কেস ঘটে গেল। তনয় এখনো মিসিং, আর তনয়ের বন্ধু আদিদেবের আনন্যাচারাল ডেথ। অবাক তো লাগছেই অফিসার, কিন্তু কি বা করার আছে আমার বলুন তো? আপনি নিশ্চয়ই ঘটনার জন্য আমাকে দায়ী করবেন না? দায়ী তো তখন করবো যখন প্রমাণ পাবো। তবে এই অফিসে এমন কিছু ঘটেছিল যেটার কারণে পরপর দুটো এমন ঘটনা ঘটলো। এই দুটো ঘটনার সঙ্গে আমার অফিসের কোনো লিঙ্ক নেই অফিসার। এই অফিসে কি কাজ হয় সেটা খুব শিগগিরই আমাদের হাতের নাগালে চলে আসবে। আচ্ছা, আপনার সাথে তনয়ের যে ঝামেলা হয়েছিল, মানে আপনি যে তনয়কে চাকরি থেকে রেজিগনেশন দিতে বলেছিলেন, সেটা কেন? রেজিগনেশন? আমি কই না তো। আমার এরকম এফিশিয়েন্ট এমপ্লয়িকে আমি কখনোই রেজিগনেশন দিতে বলবো না। আর কোথা থেকে পান এসব বাজে খবরগুলো? খবর আমরা ঠিক জায়গা থেকেই পাই কমলেশ বাবু, তবে তথ্য প্রমাণ হাতে না থাকলে চট করে সেই খবরটা আমরা প্রকাশ করি না। ওকে, তাহলে তথ্য প্রমাণটা পেয়েছেন? তাহলে বলছেন আপনার সঙ্গে তনয়ের এই অফিসে কোনো গোলমাল হয়নি? বলছি তো অফিসার, বলার মতো বা মনে রাখার মতন কোনো গোলমাল ওর সাথে আমার হয়নি। হ্যাঁ, তবে কাজের কিছু প্রবলেম হলে হয়তো ওকে বকাবকি করেছি, আর সেই কারণে ওর মিসিংয়ের জন্য আমি কখনো দায়ী হতে পারি না। তনয়ের মিসিংয়ের জন্য আপনি দায়ী কিনা সেটা খুব তাড়াতাড়ি সবার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। তবে যাবার আগে একটা কথা বলে যাই মিস্টার কমলেশ, যদি এক মুহূর্তের জন্য, একবারের জন্য এটা প্রমাণ পাই এই দুটো ঘটনার পেছনে আপনার কোনো যোগাযোগ রয়েছে, তাহলে আপনার এই কনফিডেন্স আর অ্যাটিটিউড কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। রেণুকা, তনয় আর আদি যে মেশিনে বসে কাজ করতো তার হার্ড ডিস্কগুলো কালেক্ট করো। ওকে স্যার। আইটি টিমকে পরীক্ষা করতে দেবে।
আদির যে এমন এক পরিণতি হতে পারে এমনটা আমরা কল্পনাও করিনি। যদিও আমাদের মনে করা উচিত ছিল আদি যখনই লুকিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিল বা লুকিয়ে আমাদের ইনফরমেশন দিচ্ছিল তখনই আমাদের আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল। আদির মৃত্যুতে আমাদের তদন্ত গতিপথ হারিয়ে আবার একই জায়গায় এসে দাঁড়ালো। কিন্তু এরপর আমরা আমাদেরই নিজেদের খুঁজে বের করা রাস্তাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সূত্র বা ক্লু, যা এই কেসে এতদিন আমাদের অধরা ছিল। এমন একটা ক্লু যা আমাদের অপরাধী অবধি পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিল। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওকে স্যার। স্যার আমরা চেষ্টা করছি স্যার। হ্যাঁ, আমরা আসলে মানে ইনভেস্টিগেশন চলছে আমাদের। ওকে স্যার, থ্যাংক ইউ। রেণুকা, তনের মিসিং কেসটা উপর মহল অবধি পৌঁছে গেছে। এসপি সাহেব ফোন করেছিলেন, কেসের রিপোর্ট জানতে চাইছিলেন। সাইবার টিমের রিপোর্টটা রেডি হয়ে গেছে স্যার। উনি একটু পরে আপনাকে কল করে সমস্ত ডিটেলসটা দেবেন। ওকে। হ্যালো, আমি অরুণ বলছি সাইবার টিম থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনার পাঠানো মেশিন আর হার্ড ডিস্কটা পরীক্ষা করে যা দেখলাম, আমার তো চোখ কপালে উঠে গেছে মশাই। মেশিনটা পরীক্ষা করে কি দেখলেন? তনয়ের মেশিন দেখে অনেকগুলো কোড গেছিল এক্স ব্যাংকে। এক্স ব্যাংক? হ্যাঁ, তনয়ের অফিসের ক্লায়েন্ট তারাই। এই এক্স ব্যাংকের সার্ভার সিকিউরিটি আর মেইনটেনেন্স দেখাশোনা তনয়ের অফিস করতো। আচ্ছা, এই কোডের ব্যাপারটা কি বলুন তো? দেখুন, যেমন আমরা মেসেজ পাঠাই মোবাইলে, সেরকম সফটওয়্যারকে নির্দেশ দেওয়া হয় কতগুলো কোড তৈরি করে। অর্থাৎ সফটওয়্যার কাজ কিভাবে করবে সেটা বলা হয় কোডগুলো দিয়ে। তনয় এই কোড তৈরি করত। তনয় ওর মিসিং এর আগের দিন এমন কিছু কোড পাঠিয়েছিল ব্যাংকের সার্ভারে যাতে ব্যাংকের অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। হঠাৎ এমন কেন করলো তনয়? কারণ ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বেহিসাবি টাকা পয়সার লেনদেন হচ্ছিল অনেকদিন ধরে। অ্যাকাউন্টগুলো সব নকল বা জাল। আমি খোঁজ নিয়ে জেনেছি। মাই গড, ইটস আ বিগ স্ক্যাম। এক্স্যাক্টলি। তনয় যেহেতু সাইবার সিকিউরিটি দেখতো, তাই অনায়াসে ব্যাংকের এই সার্ভারের মাধ্যমে কোথায় কিভাবে লেনদেন হচ্ছে সেটাও দেখতে পেত। কোনো কারণেও নিশ্চয়ই ওই অ্যাকাউন্টগুলোর অ্যাক্টিভিটি দেখে সন্দেহ করে আর সেগুলো ফ্রিজ করে দেয়। এমনকি আরও একটি মেশিন যেটা আপনি পরীক্ষা করতে বলেছিলেন। হ্যাঁ স্যার, তনয়ের কালিগ আদিদেবের মেশিন ওটা। ইয়েস, আদিদেব। ওর মেশিনে এই কোডগুলো পাঠিয়ে রাখে। আমার মনে হয় এই স্ক্যামটা বুঝতে পেরে ও যে এটা আটকাচ্ছে তার একটা সাক্ষী রাখতে চেয়েছিল। কিন্তু তনয় এটা নিজে থেকে করতে গেল কেন? ও তো পুলিশকে জানাতে পারতো, ও ব্যাংকে জানাতে পারতো। ওয়েল, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আপনাদের কাজ। আমার যা কাজ ছিল আমি তা করে দিয়েছি। একটা বড় মানি লন্ডারিং এবং স্ক্যাম আছে এই মিসিং ডেথ কেসের পেছনে। এবার কে বা কারা তাতে জড়িত আপনাদের খুঁজে বার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রেণুকা, এতটা পথের হদিশ যখন পেয়েই গেছি, তখন বাকিটা ঠিক খুঁজে বার করে নেব। তুমি এক্স ব্যাংকের ম্যানেজারকে এক্ষুনি থানায় তুলে নিয়ে এসো, ইন্টারোগেট করতে হবে। যাও। ওকে স্যার। স্যার, তনয় বাগচি আমাদের সঙ্গে প্রথম যোগাযোগ করেন। উনি প্রথমেই স্ক্যামের ব্যাপারটা আমাদের বলেন। তৎক্ষণাৎ আমরা অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিতে বলি। আপনি কি জানেন এই ঘটনার পর থেকে তনয় বাগচি মিসিং? হোয়াট? আই হ্যাভ নো আইডিয়া। আপনার তনয়ের অফিসের ম্যানেজার মিস্টার কমলেশের সঙ্গে কোনো কথা হয়েছে? লোক অফিসার, আমাদের একটা ব্যাংক চালাতে হয়। আমি নিজে একটি দায়িত্বশীল পদে আছি। খুব প্রয়োজন না হলে আমরা ভেন্ডারের সঙ্গে কথা বলি না। মানে ভেন্ডারের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যেখানে এরকম একটা স্ক্যাম হয়েছে, এত কোটি কোটি টাকা এদিক থেকে ওদিক হয়েছে, সেখানে আপনার একটা ভূমিকা থাকা স্বাভাবিক। আপনি কি বলতে চাচ্ছেন অফিসার? আপনার ব্যাংক থেকে এত বড় একটা স্ক্যাম চললো আর আপনি এতদিন কিছু জানতে পারলেন না? লিসেন অফিসার, এই ব্যাপারটার অলরেডি ইনভেস্টিগেশন চলছে। আপনার ওপর মহলের অফিসাররা এই কেসটা তদন্ত করছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। যেখানে এই স্ক্যামের কারণে দুটো প্রাণ নিয়ে টানাটানি হয়ে গেছে, সেখানে আমাকে একটু বিষয়টা তো দেখতে হবেই বই কি। আপনি কি বলতে চাইছেন? আমি দুজনকে মেরেছি? বলছি না, আমরা খুঁজছি তনয়ের মিসিং
আর আদির মৃত্যুর পিছনে যারা দায়ী আপনি তাদেরকে খুঁজে পেতে হেল্প করবেন আমাদের। দেখুন, আমি নিজেই ভালোভাবে কিছু জানি না, তো আপনাদের আমি কি হেল্প করব? স্ক্যামটা কিভাবে হলো? আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না, আমার কোনো আইডিয়া নেই। জানেন মিস্টার রক্ষিত, আপনি জানেন আপনার ব্যাংক থেকে এত বড় স্ক্যাম চললো আর আপনি এতদিন ধরে কিছুই জানতে পারেননি? আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি কিচ্ছু জানি না। তনয় আমাদেরকে এই স্ক্যামের কথাটা বলেছিল, আমি তনয়কে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিতে বলেছিলাম, আমার কথাতেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছিল। একজন সার্ভার সিকিউরিটি ইঞ্জিনিয়ার সব ধরে ফেললো আর আপনি তার আগে কিছু ধরতে পারলেন না? এটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না স্যার। কারেক্ট। উনি যদি ওনার মুখ না খোলেন তাহলে ওনাকে পুলিশের মুখ খোলানোর রাস্তাগুলো দেখাতে হবে রেণুকা। প্লিজ প্লিজ আমার গায়ে কেউ হাত দেবেন না, আমাকে কেউ টর্চার করবেন না। আমি যা জানি আপনাদেরকে আমি সব বলছি, কিন্তু একটা কথা অফিসার, আমি শুধু এই স্ক্যামের সঙ্গে জড়িত নই, এমন বড় বড় মাথা এই স্ক্যামের সঙ্গে জড়িত আছে না, আপনারা তাদের ছুঁতেও পারবেন না। অপরাধীদের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলার ট্রেনিংটা আমাদের নেওয়া আছে মিস্টার রক্ষিত, আপনি ওসব নিয়ে ভাববেন না। আপনি আসল গল্পটা বলুন তো, কিভাবে হতো এই স্ক্যাম? আপনারা নিশ্চয়ই সামতারা গ্রুপের নাম শুনেছেন, খবরে কাগজেও পড়েছেন। এই গ্রুপের অনেক মিথ্যে জাল ফোন নাম্বার আছে, অনেক জাল অ্যাকাউন্টও আছে। এরা ডিজিটালের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত, সেই টাকার আর কোনো ট্রেস পাওয়া যেত না। তাছাড়া আরও অনেক ফেক অ্যাকাউন্ট ছিল, সেই সমস্ত অ্যাকাউন্টে যখন টাকাগুলো ঢুকতো অটোমেটিক্যালি টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যেত, তারপর অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে যেত। আপনার ব্যাংকে ওরা এই জাল অ্যাকাউন্ট খুললো কিভাবে? অফিসার, অনেক টাকার লোভ দেখিয়েছিল। আমার ব্যাংকের মাধ্যমে যে মোটা অঙ্কের টাকা লেনদেন হতো তার উপর আমি একটা বড় অঙ্কের পার্সেন্টেজের কমিশন পেতাম। আমার ব্যাংকের মাধ্যমেই সামতারা গ্রুপের মানি লন্ডারিংয়ের ব্যাপারটা বেশ ভালোই চলছিল। কিন্তু গোলমাল করে দিল তো নয়, ওই প্রথম সার্ভারের মাধ্যমে এটা দেখতে পেয়ে গেল, তাই তো? আমিও জানতাম যে সার্ভারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকার আদান প্রদান করা যায়। তাই ক্রিয়েশন নেক্সটের ম্যানেজার কমলেশকেও আপনি জুড়ে নিয়েছিলেন এই কাজে, তাই তো? কমলেশও একটা মোটা অঙ্কের পার্সেন্টেজ পেত। তবে সেদিন তনয় যখন আমাকে এই স্ক্যামের কথাটা বলেছিল না, সত্যি বলছি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ক্রিয়েশন নেক্সট থেকে বলছি। আপনাদের ব্যাংকের সাইবার সিকিউরিটি চেকিং আমরাই করি। হ্যাঁ বুঝেছি, বলুন। স্যার, আমি বেশ কিছুদিন ধরে দেখছি বেশ কিছু অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে বেশ বড় অ্যামাউন্টের টাকা লেনদেন চলছে। টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে আসছে, আবার খুব তাড়াতাড়ি সেই টাকাগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। স্যার, আমার মনে হয় আপনাদের ব্যাংকের মাধ্যমে একটা বড় মানি লন্ডারিং চলছে। হোয়াট রামেশ, হু আর ইউ? তুমি কে হে? আমার ব্যাংকের ব্যাপারে এই ধরনের কথা বলার সাহস পাও? স্যার, আমি তনয় বাগচি। স্যার, আমি ক্রিয়েশন নেক্সটের সার্ভার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। সো হোয়াট? এই, তুমি তোমার ম্যানেজারের সঙ্গে আমাকে কথা বলো তো। তুমি আমার ব্যাংকের ব্যাপারে এই ধরনের কোনো কথা বলতে পারো না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? স্যার, প্রুফ আছে, আর প্রুফ আছে বলেই আমি আপনাকে ইনফর্ম করলাম। আপনার ব্যাংকের মাধ্যমে কোনো বড় চক্র টাকা পাচার চালাচ্ছে। স্যার, আপনি কিছু একটা ব্যবস্থা নিন, না হলে আমি সার্ভার থেকে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারি। How dare you talk like this way? You have no right to say like this way. এই, আমি তোমার ম্যানেজারের সঙ্গে এক্ষুনি কথা বলবো। তুমি ফোনটা রাখো। Stupid! কমলেশ সে কি করে না? হ্যালো কমলেশ, তুমি ভাই কাকে অফিসে তোমার এমপ্লয়ি হিসেবে রেখেছো বলো তো? কে তনয় না তনয় বাগচি আমাকে ফোন করে বলছে যে আমার ব্যাংকে মানি লন্ডারিংয়ের ব্যাপার চলছে, আমার অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দেবে। হুইজ হি? শোনো কমলেশ, আমি কোনো কথা শুনতে চাই না।
তুমি এই ছেলেটির সঙ্গে কথা বলো অ্যান্ড টেক দ্য সিরিয়াস অ্যাকশন। যদি এই ব্যাপারটা পাঁচকান হয় না, আমি তো ফাঁসবই, তুমিও রক্ষা পাবে না, তুমিও ফাঁসবে। সো টেক ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড টেক দ্য অ্যাকশন, আন্ডারস্টুড? তারপর যে কি হয়ে গেল অফিসার, আমি নিজেও ঠিক জানি না। তনয় মিসিং হয়ে গেল, কমলেশের অফিসের ওই ছেলেটাও মার্ডার হয়ে গেল। এই সমস্ত ঘটনার পেছনে কমলেশ যে আদৌ জড়িত আছে, এই ব্যাপারটা আমি ঠিক নিজেও বুঝতে পারিনি। কিন্তু কমলেশ ছাড়া আর কে করবে? আপনার কথায় কমলেশ তনয়কে হুমকি দিয়েছিল চাকরি খেয়ে নেবার, কিন্তু তনয় হাল ছাড়ার পাত্র ছিল না মিস্টার রক্ষিত। না, ও ভীতু ছিল, ও সততার জোরে লড়াইটা করেছিল ওই নিরীহ মানুষগুলোকে বাঁচানোর জন্য, যাদের ঠকিয়ে তাদের কষ্টের পয়সা ওই সামতারা গ্যাং হাতিয়ে নিয়েছিল। আর সেই জন্যই তনয়কে এইভাবে হারিয়ে যেতে হলো। আমি তনয়ের মিসিংয়ের ব্যাপারে, আদিদেবের মার্ডারের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি এসব সত্যি কিচ্ছু জানি না। আমি এসব কিছু করতে বলিনি। আপনি বলেছেন মিস্টার রক্ষিত, আপনি বলেছেন, আপনি কমলেশকে তনয়ের বিষয়টা দেখতে বলেছেন, ঘুরিয়ে সিকিউরিটি সার্ভার থেকে সরাতে বলেছেন। আপনার শাস্তি কেউ আটকাতে পারবে না মিস্টার রক্ষিত। জেলে যাওয়ার জন্য আপনি তৈরি হন। এই নিয়ে যাও ওনাকে। কেসটা তো স্যার জলের মতো পরিষ্কার হয়ে গেল। তাহলে কমলেশকে ধরলেই তনয়ের খবর পাওয়া যাবে। এক্স্যাক্টলি। মিস্টার রক্ষিতের পর এবার কমলেশের পালা। যাও, ওকে তুলে নিয়ে এসো। ওকে স্যার। যাও। স্যার, আমরা যাওয়ার আগে কমলেশ গা ঢাকা দিয়েছে। আমি ওর মোবাইল লোকেশনটা ট্র্যাক করতে বলেছি। আশা করছি খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলতে পারবো। এসে গেছে স্যার, পেয়ে গেছি কমলেশের লোকেশন। কোথায় গা ঢাকা দিয়েছো? কলকাতা থেকে অ্যারাউন্ড 60 কিলোমিটার দূরে ঠাকুরনগরে। আরে পুরো ফেসে গেছি রে, ব্যাংকের ম্যানেজারও অ্যারেস্ট হয়ে গেছে, আর আমাকেও তো পুলিশ খুঁজছে। যেভাবেই হোক আমাকে দেশের বাইরে চলে যেতে হবে, নাহলে এখানে সবাই আমার লাইফ ফেল করে দেবে। কিন্তু কি, কোথায় থাকবো? বাসার থেকে তো পালিয়ে এসেছি, একটা ছোট জায়গায় গা ঢাকা দিয়েছি। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার পাসপোর্ট আর ভিসাটা রেডি কর, যত তাড়াতাড়ি সম্ভব। আমাকে 2-1 দিনের মধ্যেই দেশ ছেড়ে চলে যেতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু পুলিশের গার্ডরেল টপকে কোনো অপরাধীরা পালাতে পারে না, পালানোর শুধু বৃথার চেষ্টা করে, যেমন করছো তুমি। আপনি এখানে? হ্যাঁ, আমি নিজের চোখেই দেখে নাও। তোমার সামনে নো এন্ট্রি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছি আমি। পালানোর সব পথ বন্ধ। না, না, ছাড়ো, না, চলো, নিয়ে যাও ওকে। এদিকে আয়। বল বল, এখনো মুখ খোল, সময় আছে। বল 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 বল, এখনো পাপ স্বীকার কর। আর উপায় নেই, তোর সাগরের ব্যাংক ম্যানেজার এখন আমাদের হাতে বন্দী। তাই কোনো বাজে গল্প দেওয়ার চেষ্টা করিস না, আর আমাদের সময় নষ্ট করিস না। বলছি তনয়কে আমি কিডন্যাপ করিয়েছিলাম। যখন আমাদের ব্যাপারটা সব জেনে গেছিল, আমাকে ওকে ভয় দেখানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কিভাবে কিডন্যাপ করলি? আমার ফিট করা লোক ওর উপর নজর রেখেছিল। ও একই রাস্তা দিয়ে বাড়ি ফিরতো,
একই বাস স্ট্যান্ড থেকে বাসে উঠতো। আর সেদিন আমার লোক আর দিনকাল কি পড়েছে বুঝলেন দাদা, আজকাল কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না। কেন কি হলো আবার? আর দেখুন একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, আমার মতো মানুষকেও ঠকিয়ে দিল। তাই নাকি? হ্যাঁ দেখুন মনে হচ্ছে স্প্রে হয়ে গেছে, একটু খেয়ে দেখুন তো। না না, আমি খুব একটা কোল্ড ড্রিঙ্কস আর একটু শুকিয়ে দেখুন না, একটু শুকে দেখুন, শুকে দেখুন, একটু শুকে দেখুন। ভাই বস এখানে, আমাকে পুরোটা শুনতে হবে। রেণুকা বল, তারপরে ওকে কোথায় নিয়ে গেলি বল। ওকে পাটনায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, সান্তারা গ্যাংটা ওখান থেকেই অপারেট হয়। কিন্তু 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 কি? পাটনা যাওয়ার রাস্তাতেই তনয়ের মৃত্যু হয়, মনে হয় হার্ট অ্যাটাক। ওকে অজ্ঞান করার জন্য যে ওষুধটা দিয়েছিলাম সেই ওষুধের ডোজটাও নিতে পারিনি। মানে ছেলেটার বেঁচে নেই? মেরে ফেললি ছেলেটাকে? মেরে ফেলার কোনো প্ল্যান ছিল না। যখন রাস্তাতে যেতে যেতে মরেই গেছে তখন তার কিছু করার নেই। আমার লোকেরাই নদীর জলে ওকে গলায় পাথর বেঁধে ফেলে দিয়েছিল। আর আদিকে কি কারণে মারলি? তনয় আর আদি খুব ভালো বন্ধু ছিল। তনয়ের কাছে যা প্রমাণ ছিল সব সব আদিকে দিয়ে চলে গেছিল, তাই আদিকে বাঁচিয়ে রাখার কোনো উপায় ছিল না। আমার লোকেরাই আদিকে খুন করতে গেছিল। আর এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। কথায় আছে অপরাধের রাস্তা 100টা, আর 101 নম্বর রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে তোদের মতো অপরাধীদের ধরার জন্য। রেণুকা, ওকে কোর্টে প্রডিউস করার ব্যবস্থা করো। ওকে স্যার। সততার মূল্য চোকাতে কিভাবে দুটো প্রাণ চলে গেল। এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয়, আসলে অপরাধ থেকেই আরেকটা অপরাধের জন্ম হয়। আদির মৃত্যু বা তনয়ের মৃত্যু সেই রকমই। কমলেশকে সাধারণ একজন প্রতারক থেকে খুনি বানালো তারই বানানো অপরাধের রাস্তা। তাই প্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন অপরাধের রাস্তা চিনে নেওয়া বড় কঠিন, তাই নিজেকে শাসনে রাখতে হয়, নইলে নিজের অজান্তেই ভুল রাস্তায় পা বাড়ানোর প্রবণতা আমাদের সকলেরই থাকে। ভুলে যাবেন না, এই সমাজে আমাদের মধ্যেই বেড়ে ওঠে কোনো না কোনো অপরাধী, আমাদেরই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকে অপরাধীরা। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, নিজেকে শাসনে রাখুন।